এই বাংলাদেশে আপনি মনে করেন না 5 লক্ষ সেনাবাহিনী আছে। এই বাংলাদেশের 18 কোটি জনগণই সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনী ভারতের উপর চাপিয়ে পড়তে প্রস্তুত আছি। ভারতের মাঝে মাঝে মনে হয় ভারত সরকারের, আমি বরাবরই ভারত সরকারের সমালোচক, বারবারই বলি ভারতের জনগণ তো বাংলাদেশের জনগণ ভালোবাসার জায়গা আলাদা, কিন্তু সরকার যখন এই দেশের জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে তখন কিন্তু আমি প্রতিবাদ করি। বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত সরকার যে কৃত্রিম ভিসা সংকট ইস্যুটা তৈরি করেছে তাতে তাদের দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত জায়গা এখন অন্য জায়গায় চলে গেছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। এই বাংলাদেশে আপনি মনে করেন না 5 লক্ষ সেনাবাহিনী আছে। এই বাংলাদেশের 18 কোটি জনগণই সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনী ভারতের উপর চাপিয়ে পড়তে প্রস্তুত আছি। আপনি আপনার নিজের পিছনের কাপড় সামলান। আপনার 7 সিস্টার আজকে ধ্বংসের মুখে। আপনার 7 সিস্টারের একটা জায়গাও শান্তিতে নাই। তারা প্রত্যেকে স্বাধীনতা চাই। আমরা এই জনতার মঞ্চ থেকে, সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম। আমরা যদি মণিপুর চাই আমরা মণিপুরের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা তাদের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। ভারতের দালালি আর গোলামি আর কোনোদিন আমাদের এখানে কোনো ঠাঁই হবে না, কোনো আশ্রয় হবে না। একদম লাউড এন্ড ক্লিয়ার মেসেজ ভারতের প্রতি। তোমরা আমাদের এখানে 1% স্টেক হোল্ডার পাবে না আমাদের কাছ থেকে। তোমরা যা করেছো এর মধ্যে বিডিআর হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল, আমাদের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল, জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট তার হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল। আমরা তোমাদের আর 1% স্থান দিব না। নয়ের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না। যদি আমরা ভয় স্থাপন করি তোমার ইন্ডিয়াতে, তোমার ভারতে, তাহলে তুমি তখন বুঝতে পারবা কে দিয়ে পালিয়ে দূর পাবা না তোমরা। কারণ আমরা 5 লক্ষ 10 লক্ষ সেনাবাহিনীতে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারকে সরাতে, আওয়ামী লীগকে সরাতে কোটি কোটি জনতা এই রাস্তায় নেমে আসছে। ভারতের বিরুদ্ধে দরকার হলে আবার আমরা সেই কোটি কোটি জনতা একসাথে হয়ে লড়বো ইনশাআল্লাহ। আর আমাদের এই দেশে আমরা হিন্দু, বাঙালি এবং আমরা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন বৌদ্ধের সাথে আমাদের দুইটা কথা হয়েছে, কোনো বিতর্ক হয়েছে? খ্রিস্টানরা বলতে পারবে তাদের সাথে আমাদের দুইটা বিতর্ক হয়েছে। হিন্দুদের সাথে কেন বিতর্ক হয়? হিন্দুদের সাথে একমাত্র বিতর্ক হওয়ার কারণে ভারত, এই ইন্ডিয়া, যারা সবসময় আমাদেরকে লাগিয়ে রেখে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। আমরা আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, ভাই আমাদের পরিচয় হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা বাংলাদেশী। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা থাকবো ভাই ভাই হয়ে। আমাদের কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। ভারতকে আমরা বন্ধু হিসেবে পাশে চেয়েছি, কিন্তু ভারত কখনোই সেই বন্ধু সুলভ আচরণ করেনি। যদি করতো তাহলে তারা শেখ হাসিনাকে, বাংলার 18 কোটি জনগণ যে শেখ হাসিনাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, সেই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে আজকে আমাদের শত্রুতে পরিণত হতো না। যদি ভারত তাকে আশ্রয় না দিত, তার যাওয়ার কোনো জায়গা ছিল না, কোনো দেশ তাকে দিতে চায়নি। ওয়ার্ল্ডের আর বড় বড় অনেক কান্ট্রি আছে যেখানে সে আশ্রয় পায়নি, কিন্তু ভারত তাকে তার সমস্ত প্রোটেকশন দিয়ে একদম দুধে দিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে, আমাদের বাংলার জনগণের সাথে সম্পূর্ণভাবে বেইমানি করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা দেখেছেন ইসকন নামে একটা গ্রুপকে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা হিন্দু এবং মুসলিমের মধ্যে ভেদাভেদ এবং গন্ডগোল সৃষ্টি করছে। তারা রাস্তায় ফেলে আমার মুসলিম ভাইকে ওপেন জবাই করেছে। কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন সুন্দর কথা যে তারপরেও আমাদের মুসলিম ভাইরা শান্তিকে ধরে রাখার জন্য, সম্প্রীতিকে ধরে রাখার জন্য মুখ দিয়ে একটা খুব শব্দ বন্ধ করিনি। আমরা লাখো মানুষ তার জানাজায় শরীক হয়েছি, কিন্তু তবুও আমরা লাখো মানুষ ইসকনের বিরুদ্ধে রাস্তায় নামিনি। আমরা গন্ডগোল বাঁধাতে চাইনি। কিন্তু ভারত কোনোভাবে আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। তারা চায় আমরা অশান্ত থাকি, আর তার মাধ্যমে ভারত তার আধিপত্য বাংলাদেশে বিস্তার করুক। তাই ভারতকে আমরা আজকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই যে আমরা সম্প্রীতির দেশ, সৌহার্দ্যের দেশ, আমরা ভ্রাতৃত্বের দেশ। আমাদের মধ্যে আপনারা কোনো রকম ভেদাভেদ সৃষ্টি করবেন যদি করতে চান। এই বাংলাদেশে আপনি মনে করেন না 5 লক্ষ সেনাবাহিনী আছে। এই বাংলাদেশের 18 কোটি জনগণই সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনী ভারতের উপর চাপিয়ে পড়তে প্রস্তুত আছি। আপনি আপনার নিজের পিছনের কাপড় সামলান। আপনার 7 সিস্টার আজকে ধ্বংসের মুখে। আপনার 7 সিস্টারের একটা জায়গাও শান্তিতে নাই। তারা প্রত্যেকে স্বাধীনতা চাই। আমরা এই জনতার মঞ্চ থেকে, সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম। আমরা যদি মণিপুর চাই আমরা মণিপুরের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা তাদের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। ভারতের দালালি আর গোলামি আর কোনোদিন আমাদের এখানে কোনো ঠাঁই হবে না, কোনো আশ্রয় হবে না। একদম লাউড এন্ড ক্লিয়ার মেসেজ ভারতের প্রতি। তোমরা আমাদের এখানে 1% স্টেক হোল্ডার পাবে না আমাদের কাছ থেকে। তোমরা যা করেছো এর মধ্যে বিডিআর হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল, আমাদের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল, জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট তার হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল। আমরা তোমাদের আর 1% স্থান দিব না। নয়ের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না। যদি আমরা ভয় স্থাপন করি তোমার ইন্ডিয়াতে, তোমার ভারতে, তাহলে তুমি তখন বুঝতে পারবা কে দিয়ে পালিয়ে দূর পাবা না তোমরা। কারণ আমরা 5 লক্ষ 10 লক্ষ সেনাবাহিনীতে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারকে সরাতে, আওয়ামী লীগকে সরাতে কোটি কোটি জনতা এই রাস্তায় নেমে আসছে। ভারতের বিরুদ্ধে দরকার হলে আবার আমরা সেই কোটি কোটি জনতা একসাথে হয়ে লড়বো ইনশাআল্লাহ। আর আমাদের এই দেশে আমরা হিন্দু, বাঙালি এবং আমরা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন বৌদ্ধের সাথে আমাদের দুইটা কথা হয়েছে, কোনো বিতর্ক হয়েছে? খ্রিস্টানরা বলতে পারবে তাদের সাথে আমাদের দুইটা বিতর্ক হয়েছে। হিন্দুদের সাথে কেন বিতর্ক হয়? হিন্দুদের সাথে একমাত্র বিতর্ক হওয়ার কারণে ভারত, এই ইন্ডিয়া, যারা সবসময় আমাদেরকে লাগিয়ে রেখে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। আমরা আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, ভাই আমাদের পরিচয় হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা বাংলাদেশী। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা থাকবো ভাই ভাই হয়ে। আমাদের কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। তাদের মসজিদ, মন্দির, দেবরা, গির্জা সবকিছু সমান্তরাল আমাদের দেশে আছে। সব রকম অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে। কোনো অনুষ্ঠানে কেউ যাচ্ছি না, আমরা মুসলিম ভাইরা বোনেরা যাচ্ছি না, অনুষ্ঠান পালন করছি না, এমন তো হচ্ছে না। আমরা সবাই একে অপরকে সমান ভালোবাসি, সমান রেসপেক্ট করি। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্মান ধরে রাখবো। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে। আমাদের শিক্ষাটা কি আসছে? আমাদের শিক্ষায় প্রায় সময় দেখা যায় যে আমরা যখন বড় হই, একজন নারীকে নারী বোঝানোর জন্য তাকে এত বেশি ঘন্টা করানো হয়, এত বেশি ইজ্জত দেওয়া হয়। ইজ্জতের খেলায় কি হয়? সে ঘরের ভেতরেই থাকে। সে আর নিজের কোনো কথা বাকরুদ্ধ হয়ে যাওয়ার পর নিজের যে বিষয়টা সে আর আলোচনায় আনতে পারে না। আজকে সে দেশ নেই। আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওখানে ওয়ার্ল্ড হয়ে গেছে, সেখানে শুধু ভারত কেন, শুধু পাকিস্তান কেন, পাশে শুধু চীন কেন, এইসব ভাবছি কেন? আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওভারঅল ওয়ার্ল্ডের সাথে। আমাদের উচ্চতা হাই লেভেলে চলে গেছে। এখন
বড় সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো আমরা। বড় ছোট ভেদাভেদ না করে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা সার্বভৌমত্ব আন্দোলনের কিছু পরিকল্পনা আছে। আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। ভারতের মাঝে মাঝে মনে হয় ভারত সরকারের, আমি বরাবরই ভারত সরকারের সমালোচক, বারবারই বলি ভারতের জনগণ তো বাংলাদেশের জনগণ, ভালোবাসার জায়গা আলাদা, কিন্তু সরকার যখন এই দেশের জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে তখন কিন্তু আমি প্রতিবাদ করি। বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত সরকার যে কৃত্রিম ভিসা সংকট ইস্যুটা তৈরি করেছে তাতে তাদের দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত জায়গাটা এখন অন্য জায়গায় চলে গেছে। বাংলাদেশে পৃথিবীর অনেক দেশের এম্বাসি নাই বা কনসুলেট শাখা নেই, যার কারণে আমরা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ভারতে গেছি, সেখান থেকে ভিসা প্রসেসিং করছি, স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ট্যুরিস্ট বারো নানান ভিসার জন্য ভারতে কিন্তু যেতে হয়েছে। বড় দেশ, তাদের এখানে সবারই এম্বাসি আছে। তো আমরা যে ভারত গেছি, ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না? তাদের হোটেল ব্যবসা হয় নাই, তাদের পর্যটন ব্যবসা হয় নাই, নানান কিছু কিন্তু সেখানে ট্যাক্সিগুলো কি ভাড়া পায় নাই, সেখানে খাবারের হোটেলগুলো কি মানে তারা পয়সা কামায় নাই, একটু শপিং টপিং হয় নাই, তাদেরও তো এখানে স্বার্থ ছিল। তো এখন এই যে কৃত্রিম ভিসা সংকট তৈরি করছে, ভাবছে বাংলাদেশ যাবে কই? বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে। তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে, সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ক্যাপাবিলিটি আছে, জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার, লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে, সেইটাকে ব্যবহার করে এটা আরো সহজ করেন। সিস্টেম হয়েছে বিকল্প, বাট বিকল্পটা কিন্তু একটু পেঁচাইলা হয়েছে এখানে। ভারতের বিকল্প আমরা বের করছি, বাট বিকল্পটা ইজিয়েস্ট ওয়েতে হয় নাই। তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে, বাট আমরা মনে করি এটা আরো সহজতর করা উচিত। তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন, এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন। এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার। তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা? একটা দেশ না, সেখানে অনেকগুলো দেশ কানেক্ট করা হয়েছে। বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো। তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই, তবুও এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী যান, ওয়ার্ক ভিসাতেও অনেকে যান। আর এখন রোমানিয়াতেও আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন। এই অবস্থায় ভারতীয় হাইকমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে, রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিং আছেন, আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে। ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে। তো আমার কাছে এই জায়গাটা একটু পেঁচাইলা মনে হয়েছে, যাবার ওইসব দেশে তো একটু পেঁচাইলা লাগতেছে, নাকি বাংলাদেশে থাকা এদের যে এম্বাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে, বিষয়টা কিন্তু ক্লিয়ার না। যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল এম্বাসি আছে এখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা গুড। আর যদি মনে হয় ওই দেশে গিয়ে করতে হবে তাহলে কিন্তু এটা একটু জটিল হয়ে গেছে। দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে, তার মানে ওই দেশেই যেতে হবে। যতটুকু আমার কথাগুলোতে মনে হচ্ছে 86 জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন। তো আবার ইন্দোনেশিয়া যাও, ভিয়েতনাম যাও, কথাগত ভারতে পাশের দেশ, পাশাপাশি সেখানে ভাষাগত একটা ইস্যু। আমরা বাঙালি মোটামুটি ঠেলা হিন্দি পারি, আবার বাংলা পারি। তো ভিয়েতনামে গেলে আবার সেখানে ভাষাগত একটা ইস্যু আছে, কিছু জটিলতা তো থেকেই যাচ্ছে। সূত্র বলছে দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোনো দেশ থেকে যেন পাওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন সহজে ভিসা পেতে পারেন সেই চেষ্টাই চলছে। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোম্যাটিক ভাষা বলছেন, যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া উচিত। তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায়, টুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ। এখন কি হয়েছে? হ্যাঁ, ভিসা ব্যবসা করো, দেখি কতটুকু করতে পারো। বাংলাদেশের মানুষ ভিসা বিকল্পভাবে নিয়ে নেবে, আজ না হোক কাল এখানে এম্বাসি সেটআপ হয়ে যাবে। তো তোমাদের হাতে যে কয়েকদিন ব্যবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা কি করবা দাদা? ভারত সরকারের এরকম চিপা মার্কা সিদ্ধান্তে আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরেকটু শক্ত ভূমিকা নিয়ে এম্বাসিগুলো এখানে সেটআপ করা উচিত। এর পরবর্তী সরকারগুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনূসের আছে। আমরা আশা করি তিনি অচিরেই সকল সমস্যার সমাধান করবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।